স্বাগত ডিবিসি খেলার দুনিয়ায়। এশিয়া কাপের ফাইনাল আজ, একই সাথে বিসিবির নির্বাচন দরজায় কড়া নাড়ছে। বাংলাদেশ আফগানিস্তান একটা সিরিজও একেবারে দুয়ারে দাঁড়িয়ে রয়েছে, যেটা ইনফ্যাক্ট বিসিবি নির্বাচনের ঠিক আগে। অনেক কথা রয়েছে, ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ হবে না, এবং সব কিছু মিলিয়ে এই পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি, তাই বনত। এবং আপনাদের জানাতে চাই আজকে আমার সাথে খুব দারুণ দুজন গেস্ট রয়েছেন। প্রথমেই পরিচয় করে দিতে চাই দেব চৌধুরীকে। দেব চৌধুরী, রিয়েলি গুড টু সি ইউ। এটা বিগ অকেশন, এবং বিগ অকেশনে আপনি আমাদের সাথে আছেন। রিয়াসাত আজিম, আপনাকেও আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আপনারা দুজনই একটা সময়ে লম্বা সময় সাংবাদিকতা করেছেন, এখন কন্টেন্ট নিয়ে কাজ করছেন। একটু দেবকে নিয়ে আগে শুরু করতে চাই, কতটা এনজয় করছেন? আচ্ছা রিয়াসাত, দেব আপনার দিকে পাস করে দিয়েছে। না, সবচেয়ে বড় ব্যাপার যে আপনি যখন নিজের কর্মকাণ্ড বা আপনার বিজনেসের ওনারশিপটা ওন করবেন, তখন এটা আমার কাছে মনে হয় যে কারোর জন্যই অনেক বেশি ইন্টারেস্টিং, ইন্সপায়ারিং, এবং এখানটা একটা ফ্রিডম জেনারেট হয়। সো 2.5 ইয়ার্স আমি একলাই কাজ করছি, অন্য কোনো কিছুর সাথে ইনভলভ না। আই এম এনজয়িং। কতটা এনজয় করছেন আসলে? মানে ফ্রিডম রয়েছে, খুব বেশি। যে ধরেন আজকে আমি এখানটায় এসেছি, হ্যাঁ, আমি মানে ব্রেকফাস্ট করেছি, সকালে ওঠার পরে মানে চা নাস্তা খেয়ে তারপরে একটু আয়েশ করে টেলিভিশন দেখে আসলাম। কারণ আমি যদি কোনো একটা হাউসে কাজ করতাম, হয়তো প্ল্যানটা অন্যভাবে হইতো, সারাদিনের প্ল্যান। বাট এর মানে এই না কিন্তু সারাদিন আমি কিছু করবো না, আমি সবই করবো, বাট অ্যাকর্ডিং টু মাই ওন প্ল্যান। সো এই ফ্রিডমটা অন্যরকম। আপনার দেব চৌধুরীর সাথে আমরা নিশ্চয়ই কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই যে এশিয়া কাপের ফাইনাল নিয়ে অনেক কথা রয়েছে রিয়াসাত, তার আগে নির্বাচন নিয়েও কথা রয়েছে, বাংলাদেশ আফগানিস্তান সিরিজ নিয়েও কথা রয়েছে। একটু এশিয়া কাপকে টাচ করে আমরা অন্যান্য টপিকে চলে যাব। এশিয়া কাপের ফাইনাল যেভাবে খেলছে পাকিস্তান, তাতে খুবই ডিফিকাল্ট এই ভারতকে হারানো। কিন্তু যখন আপনি এটা বুঝবেন যে আসলে দুটো ম্যাচ হারলেও দিস ইজ জাস্ট ওয়ান গেম অ্যাওয়ে, একটা ম্যাচ যদি আজকের দুইটা পাকিস্তানের হয়, তো দিন শেষে 1984-এর পরে প্রথম ফাইনাল এশিয়া কাপে ভারত পাকিস্তান, কতটা উপভোগ্য হতে পারে? ইতিহাসেই প্রথম ফাইনাল, সবচেয়ে বড় ব্যাপার এশিয়া কাপের ইতিহাসে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা অনন্ত, যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল যখন আপনি ইন্ডিয়াকে ফাইনালে ধরে রেখেছিলেন, আর ইন্ডিয়ার সাথে যেই খেলুক না কেন পাকিস্তান ফাইনালে উঠতে পারবে না এটাও ধরে রেখেছিলেন। পাকিস্তানের যে পারফরমেন্স ছিল, আলটিমেটলি পাকিস্তান দলটায় বিগ স্টার্সটা অ্যাভেলেবেল ছিলেন না। পাকিস্তান দলের পারফরমেন্স তুলনামূলকভাবে ওমান ইউই টাইপের দলের সাথেও এবড়ো থেবড়ো ছিল। ভারতের সাথে তারা ইনঅগুরাল ম্যাচে, প্রথম ম্যাচে 13 বা 14 তারিখে যেটা হলো, সেখানটায় হেরে গেছে। সো ওভারঅল পাকিস্তানকে ফাইনালে কেউ দেখছিল না। কেউ বলছিল যে শ্রীলঙ্কা ফাইনালে উঠবে, দে আর ভেরি গুড সাইড। কেউ মনে করছিল এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তান ফাইনালে উঠবে। আমরা তো ভেবেছি বাংলাদেশই ফাইনালে, আমরা ভেবেছি বাংলাদেশ ফাইনালে উঠবে, এবং এটা নিয়ে আমরা মোটামুটি মানে খেলার দুনিয়া আমরা নিশ্চিতও ছিলাম পাকিস্তানের সাথে ম্যাচ ছিলাম। সত্যি কথা, বাংলাদেশ এখন সবচেয়ে বড় আমরা চেয়েছি, বাংলাদেশের মানুষ চেয়েছে, ক্রিকেটাররা আসলে চায় নাই, তারা চাচ্ছিল একটা ইতিহাস রচিত হোক, ইন্ডিয়া পাকিস্তান ফাইনালে এশিয়া কাপে প্রথমবারের মতো হবে। তো বাংলাদেশের ক্রিকেটাররা, তারা যারা মাঠে খেলবে, তারা যেভাবে তাদের ইমানি জজবা নিয়ে এই চিন্তাটা করেছে যে আমরা ফাইনালে যাব না, এই যে আত্মত্যাগ, এটার কারণেই কিন্তু আমরা আজকে এই ফাইনালটা দেখতে পাচ্ছি। দেব চৌধুরী, রিয়াসাত যেটা বললেন যে একটা বাংলাদেশ পণ করেছিল যে আমরা ফাইনাল খেলবো না, আপনি অ্যাগ্রি করেন কিনা? রিয়াসাত অ্যাকচুয়ালি খুব স্যাটার ভঙ্গিতে কথাটা বললো। তো আমি নিজে কথাটা বলেছি যে ফাইনাল তারা খেলবে, এই কনভিকশনটা তাদের মধ্যে ছিল না। আপনি ম্যাচ হারতে পারেন, ইটস নট অ্যান ইস্যু। ইস্যুটা হচ্ছে যে আমাদের টপ অর্ডার প্লেয়াররা যেভাবে ব্যাট করেছে, 130, 35, 40 এগুলো কোনো রান না। এখনকার যুগের ক্রিকেটে ঠান্ডা মাথার ক্রিকেট খেলে আপনি পার পেয়ে যেতে পারেন। আর পাকিস্তানের বোলিং লাইন আপ আহামরি তেমন কোনো কিছু না। জাস্ট সিম্পল একটা উদাহরণ, পাওয়ার পেতে শাহিন শাফরি 3rd ওভার করতে এলেন, সবাই জানতো এটাই তার পরবর্তী 8-10 ওভারের মধ্যে লাস্ট ওভার। এক্স্যাক্টলি, তাদের বেস্ট বোলার, এবং তাকে আপনি চার্জ করতে গেলেন। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। এগুলো না খুব আনস্মার্ট ক্রিকেট, এবং একই সঙ্গে আপনার দলের প্রতি অ্যাবাভ এভরিথিং দেশের প্রতি যে দায়বদ্ধতার ব্যাপারটা, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে আপনি যত বড় প্লেয়ারই হন, দেশ কখনো কোনো কিছুর কমতি না, দেশ সব কিছুর ওপরে। তো সেই হিসাবে আপনি তো দেশের কথাটা চিন্তা করলেন না। আমি শুধুমাত্র স্পেসিফিক্যালি একটা জায়গার কথা বললাম। এখানে একটা ব্যাপার সবসময় মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররা কোন পার্টিকুলার সিচুয়েশনে কী করতে হবে সারা বছর তারা প্র্যাকটিস করে, সারা বছর তারা নাম্বারস নিয়ে কাজ করে, অ্যানালিস্টের সাহায্য নেয়, কোচের প্ল্যান নেয়, প্রোগ্রাম নেয়, কিন্তু সময় মতো গিয়ে এক্সিকিউট করতে পারে না। এটা খুবই বাজে হয়েছে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা হারা। বাট দেন এগেইন বাংলাদেশ টিম এই যে ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছিল, এটা কিন্তু আমরা দেখেছি টি20 বিশ্বকাপে হয়েছিল সেমিফাইনাল খেলার সম্ভাবনা, এবং দুটো টি20 বিশ্বকাপে ইনফ্যাক্ট একই সিচুয়েশন, ওয়ান গেম অ্যাওয়ে ছিল বাংলাদেশ। প্রত্যেকটা জায়গাতেই ইদার কনভিকশনের অভাব ছিল,
ইদার অ্যাওয়ারনেসের অভাব ছিল, অথবা সাহসিকতা দেখানোর যে ব্যাপারটা, যে আমরা সাহসী হয়ে এই রানটা চেস করব কিংবা এই অপোনেন্টকে হারাবো, এগুলো না খুব বাজেভাবে মিসিং জি ছিল। দীপ চৌধুরী যেমনটা বলছিলেন রিয়াসাত, চাপে ভেঙে পড়া, হ্যাঁ, ক্রাঞ্চ মোমেন্টে একেবারেই নিজেদেরকে হারিয়ে অসহায়ের মতো খুঁজতে থাকা, যেটা প্রতিটা ব্যাটারকে দেখে মনে হয়েছে এখনই মনে আউট হয়ে যাবে, এই মনে হয় বেরোতে পারলে বাঁচে মাঠ থেকে, এবং প্রতিটা সময় আমাদের অস্থিরতা বেড়েছে। এটা কেন হয় এতদিন ধরে ক্রিকেট খেলার পর? যতটা আসলে কি এদেরকে অসহায় মনে হয়েছে, তার থেকে এদের সুপারস্টার হওয়ার একটা ব্যাপার কাজ করছিল আমার কাছে মনে হয়। আপনি খেয়াল করে দেখেন, দেবদা যে ব্যাপারটা বললো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনার পাওয়ার প্লেতে 6 ওভারে খেলা, শাহিন শাহ আফ্রিদির 3rd ওভার, এরপরে আর একটা ওভার আছে, সেই ওভারটা কখন করবে সেটারও ঠিক নেই, বুঝছেন? সেই সিচুয়েশনে যেই বলে আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়, তার আগের বলে সাইফ হাসান অলমোস্ট রান আউট হয়ে গেছিলেন, তাওহিদ হৃদয় করে দিচ্ছিলেন, তাওহিদ হৃদয় করে দিচ্ছিলেন। Right. পরের বলে যেহেতু তিনি সাইফকে আউট করতে পারেন নাই, কি পরিমাণ দায়িত্ববান, ও নিজে আউট হয়ে গেলেন। এই যে একটা আমি বললাম যে ইমানি জাজবা, মানে দিলের মধ্যে যেটা কাজ করে, এটাকে এক্সিকিউট করতেই হবে, ইদার আপনাকে মেরে না হয় আমাকে আত্মঘাতী হয়ে। সো এই ব্যাপারগুলো আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা আউট আপনি দেখবেন আপনার কোনো মিডল নাই। শাক মাহেদিকে আপনাকে নাম্বার 4-এ খেলাইতে হয়। আফিফ হোসেনের ব্যাপারে অনেক ধরনের আলোচনা ছিল, তাকে কোচ পছন্দ করতো না, তারপরে আফিফ হোসেন কোনো ন্যাশনাল টিমের আশপাশেই নাই। একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে, সমস্যা হইতেই পারে, বাট তাকে তো আপনাকে ওই পেট্রনটা করতে হবে। আপনি যদি অঙ্কনদের কথা চিন্তা করেন যে কবে ন্যাশনাল টিমের হয়ে খেলেছিল, মনে করতে পারবেন না। তো বাংলাদেশ কিন্তু অনেক সিরিজ খেলে, নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে না, যেগুলোতে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, সেটা করে না। প্লেয়ারদেরকে পাঠায় অস্ট্রেলিয়ায়, সেখান থেকে ডিরেক্ট এনে এখানে খেলায় দেয়। দুইটার কন্ডিশন টোটালি আলাদা, ওইখানে শীতকাল, এখানে গরমে মানুষ থাকতে পারে না। আপনি দেখেন বাংলাদেশ দলের সিলেকশনের সাথে যারা জড়িত, এই আলোচনা আমরা আসবো, দেবদাও নিশ্চয়ই আসবে। আব্দুর রাজ্জাক, উনি কিন্তু অনেক নীতিবান কথা বলে, ক্রিকেটকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেছে গতকালকে, অথচ নিজে কতটা বদলেছে। আপনি দেখেন বাংলাদেশের সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দল দিতে হবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরপরে খেলবে বাংলাদেশ, আগামী মাসে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে, রাইট? একজন নির্বাচক এমন একটা সিচুয়েশনে পদত্যাগ করলেন যেদিন তিনি নমিনেশন তুলেছেন, মানে একদম শিওর শট মারতে হবে তারে। যদি তিনি ইলেকশন করবে 1 মাস আগে তিনি পদত্যাগ করুক, শান্ত ভেরে ইলেকশন নির্বাচক বানাইছে, আরেকজনে বানাক, সময় পাক। বাংলাদেশ দল এখন নির্বাচক একজন, হাসিবুল হোসেন শান্ত নতুন ঢুকছে, গাজী আশরাফ হোসেন লিপু হচ্ছে পুরনো, এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে যে তিনি ক্রিক ইনফোর স্কোর কার্ড প্রিন্ট করে তারপর হচ্ছে দল বানান। সো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা কি ইন্ডিকেট করে অনন্ত? এটা ইন্ডিকেট করে যে আমরা নিজের ধান্দাটুকু ছাড়া অন্য কিছু বুঝি না। ক্রিকেটকে আমি বদলে দিব, কিন্তু আমি নিজে সিলেক্টরের পদ থেকে পদত্যাগ করতেছি যেদিন আমি নমিনেশন কিনলাম, শিওর শট, মানে আমি ডাইরেক্টর হচ্ছি। এই লোকদের দিয়ে কি আপনি ভালো ক্রিকেট কাঠামো করে তুলবেন? জি, মিডল অর্ডার নিয়ে কথা বলছিলেন, যেমনটা আফিফের নামটা উল্লেখ করেছেন রিয়াসাত, বাট এক্স্যাক্টলি আসলে টি-20তে মিডল অর্ডার বলতে যা বুঝি, আমাদের আছে কোনো প্লেয়ার? তার আগে একটা কথা যোগ করি রিয়াসাদের কথার সূত্র ধরে, সেটা হচ্ছে যে এই যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 3 ম্যাচে টি-20 সিরিজটা খেলবে, এই শোটা আমরা 3 জন মিলে যখন করছি, আপনি কি জানেন দল দেওয়া হয়েছে কিনা? একদমই না। আপনি জানেন? না, আমি কিন্তু জানি না। এখনো পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফগানিস্তান সিরিজে দল ঘোষণা করেনি। আমি ধরেই নিচ্ছি টি-20 এশিয়া কাপে যে টিমটা বাংলাদেশের ছিল তারাই ওখানে পার্টিসিপেট করবে, ইটস ফাইন, ওরাই আছে ওখানে, ফেয়ার এনাফ, আন্ডারস্ট্যান্ডেবল। আপনার অফিসিয়ালি সেটা তো বলতে হবে। বিসিবি ভুলে গেছে একটা দল যে ঘোষণা করতে হবে, অথবা একটা ব্যাপার যে জানাতে হবে প্রেসকে যে ভাই আমরা এই দলটাই কন্টিনিউ করছি, নো ওয়ান ইজ গোয়িং দেয়ার ফ্রম বাংলাদেশ। একটু ইন্টারাপ্ট করি, মানে পৃথিবীর যে কোনো দল ঘোষণার সময় তারা ক্যাপ্টেনের সাথে ভাইস ক্যাপ্টেন অলওয়েজ দেয়। আমরা আমাদের কোনো ভাইস ক্যাপ্টেন পাই না, সিরিজের মাঝখানে ক্যাপ্টেন না আউট হয়ে গেলে। এর আগে একবার মনে করতে পারি যে শেখ মাহিদিকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং সেটার আপডেট কি এখনো পর্যন্ত অ্যাটলিস্ট আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে প্লেয়ারদের যে মাইন্ড সেটআপ, যখন নুরুল হাসান সোহান ব্যাট করছিলেন, আউট হওয়ার ওই ওভারটাতে প্রথম 2 বল ডট, সুনীল গাভাস্কার কমেন্ট্রি বক্সে বসে বলছিলেন যে এই বলটা খুব ডিফিকাল্ট হতে যাচ্ছে সোহানের জন্য, দেয়ার ইজ এভরি চান্স সে বিগ শট খেলবে, এবং পাকিস্তানের এটা জানে। ঠিক তার পরের বল সে বিগ শট খেলতে গিয়ে আনারের মতো আউট হয়েছে। প্রেডিক্টেবল, খুবই প্রেডিক্টেবল, এবং কমেন্ট্রি বক্সে বসে তারা বুঝতে পারছেন মাঠে প্লেয়ার কি করতে যাচ্ছে, স্পেসিফিক্যালি ব্যাটসম্যান, স্ট্রাইকিং ইন্ডার ব্যাটসম্যান। সো এই যে ঘটনাগুলো একটা দলের বা একটা ব্যাটিং লাইন আপের সর্বোচ্চ দুর্বলতা ইন্ডিকেট করে। শেখ মাহিদির আলোচনাটা করেছেন, আমি শেখ মাহিদিকে নতুন বলে নাম্বার 3-4 পজিশনে খুব বেশি প্র্যাকটিস কখনো করতে দেখিনি। আপনি যদি ফ্লোটিং রোলে সেখানে বিগ হিটিংয়ের জন্য কাউকে ইউজ করেন, আপনি সেখানে রিশাদকে পাঠাবেন,
একটা কথার কথা বলছি, যেমন শাহিন আফ্রিদিকে পাঠানো হয়েছে, প্রয়োজনে আপনি রিশাদকে পাঠাবেন, প্রয়োজনে তানজিম সাকিবকে পাঠাবেন, ওয়াই শেখ মাহেদি। আপনার যদি সিঙ্গেল ডাবলসের দরকারই হয়, ভাই জাকির তো পুরো টুর্নামেন্টে একটা 6 মারছে, তাহলে ও যখন টুকটুক করে খেলে তাহলে ওকেই পাঠান। দেন ক্যাপ্টেন, হি ওয়াজ এসকেপিং ক্যাপ্টেন, আমি এটা বলবো। সে দায়িত্বটা নিতে চায় না, এই 4 নম্বরে নেবে। সে নিজেকে পুশ করছে নিচের দিকে, 7 নম্বরে গিয়ে নামছে। আপনি 2011 বিশ্বকাপের কথা চিন্তা করেন, হোয়াট এভার দ্য ম্যাচ আপ, মুরালিধরনের এগেনস্টে চেন্নাই সুপার কিংসে সে খেলতো, ধোনি তাকে ভালো হিসাব করে, পুরো টুর্নামেন্টে অফ ফর্মে থাকা মহেন্দ্র সিং ধোনি 4 নম্বরে নেমে ম্যাচ জেতানো নক খেললেন বিশ্বকাপ ফাইনালে। সো এইটাই হচ্ছে একজন বড় প্লেয়ার আর লেস দ্যান এভারেজ প্লেয়ারের পার্থক্য। আর মিডল অর্ডার কথা যেটা আপনি বলছিলেন, মিডল অর্ডার কিছু আছে কি না, কাগজে কলমে আছে। একই সঙ্গে তাদের যে দায়িত্ব সেটা তারা খুব ভালো জানে, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তারা খুব মিজারেবলি ফেল করে। এবং পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা আমরা খেললাম সেটা হচ্ছে তার সবচেয়ে বাজে এবং নিকৃষ্ট উদাহরণ। রিয়াসাত, সাইফকে নিয়ে তো আসলে প্রশংসা করতেই হয়, একদমই। বোলিং ইউনিট খুব ভালো করেছে, সাইফ খুব ভালো করেছেন। সাইফ মনে হয় তার বারটা রেইজ করেছেন, মানে তার যে সামর্থ্য আছে, যখন বুঝেছেন যে টেস্ট দল থেকে বাদ পড়ে গেছি, আসলে ক্রিকেটে ইন্টারন্যাশনালি পাওয়ার কিছু নেই, নিজের বারটাকে রেইজ করে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে এখন সাইফ ছাড়া টি-20 টিম আমার মনে হয় না যে আমরা চিন্তা করতে পারি। সাইফের কি পরিবর্তন দেখলেন? সাইফের সবচেয়ে বড় হচ্ছে হিটিং রেঞ্জ চেঞ্জ হয়েছে, শর্ট সিলেকশন চেঞ্জ হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যে জুলিয়ান উডের আন্ডারে বেশি দিন কাজ করার সময় পাননি বা সুযোগ পাননি, ওইটা হয়েছে। ঠিক আছে, ওইটা হলে হয়তো যেই মানে কনভার্সনটা হয়েছে তার গত 1 বছরে, তো এটা ভুলে যেতেন। ঠিক আছে, এই হাতুড়ি মাতুরি নিয়ে মাঠের মধ্যে ঘোরাঘুরি, ঠিক আছে, মানে এর আগে আমরা দেখছিলাম যে মানে হুট করে বাংলাদেশ 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে মনে হয় খারাপ করলো। খারাপ করার পরে একদমই আপনার 3-4 দিনের মধ্যে হচ্ছে পাওয়ার হিটিং শুরু হয়ে গেল মিরপুরে, সবাই পাওয়ার হিটার, সাইবও তখন ছিল এখানটায়। তো বাংলাদেশে হয় কি, মানে ইনস্ট্যান্ট আপনার মানুষের কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করার জন্য মানে কর্তৃপক্ষ যারা আছে এরা ভালো নিউজ মেক করতে পারে বা এমন কিছু একটা করে ফেলবে যেটা দিয়ে হচ্ছে আপনি আসলে মূল ফোকাসের মধ্যে থাকবেন না। এই যে বিসিবি ইলেকশন করতেছে যারা, এদেরকে আপনি র্যান্ডমলি প্রশ্ন করেন যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে 6টা ম্যাচ খেলবে, 3টা ওয়ানডে 3টা টি-20, ডেটগুলো বলেন, কইতে পারবে না। এরা বিসিবির কর্তা, সিরিয়াসলি বলতে পারবে না, আপনি ধাম করে ধরে ফেলবেন, বলতে পারবে না। আজকে যদি আমি শোটা দেখে এরা মুখস্থ করে যাবে আগামীকাল। আমরা এখান থেকে আসবো আপনাদের কাছে। আমাদের সাথে দেব চৌধুরী, রিয়াসাত আজিম রয়েছেন। খেলার দুনিয়ায় সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। দেখছেন ডিবিসি খেলার দুনিয়ার সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমার সাথে রয়েছেন দেব চৌধুরী এবং রিয়াসাত আজিম। অনেক বিষয় নিয়ে কথা রয়েছে, কিন্তু এশিয়া কাপের ফাইনাল আমরা নেই, একটু টাচ আসলে করতেই হবে। সম্ভাব্য একাদশ কেমন হতে পারে ভারতের, আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে আজকে কারা কারা খেলতে পারেন ভারতের প্রবাবল 11, এবং ডেফিনেটলি ক্যাপ্টেন সূর্য কুমার, শুভমান গিল, অভিষেক শর্মা ওপেন করবেন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসং, শিবম দুবে, হর্ষদীপ সিং। দেব, কোনো চেঞ্জেস আছে আপনার একাদশে? এটা ক্রিকইনফো থেকে নিয়েছি আমরা। অ্যাকচুয়ালি লাস্ট ম্যাচটা হর্ষদীপ খেলেছেন, প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারেননি। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আপনি যেভাবেই হিসেব করেন না কেন, অন্য কোনো অপোনেন্ট হলে আমি একই কথা বলতাম। এখনও পর্যন্ত এই যে এশিয়া কাপটা চলমান, সেখানে ভারতের 6 থেকে 11 নম্বর পর্যন্ত যে ব্যাটাররা আছেন বা প্লেয়াররা আছেন, এরা সবচেয়ে কম বল ফেস করেছে, এদের স্ট্রাইক রেট সবচেয়ে কম 110। একই জায়গাতে 6 থেকে 11 পর্যন্ত সবচেয়ে বেশি বল ফেস করেছে পাকিস্তানি ব্যাটাররা, তাদের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি 142। এই নাম্বারটা আমি এই জন্য বললাম যে আপনি যদি অভিষেক শর্মার পারফরমেন্স দেখেন, 300-র উপরে রান করেছেন, টানা 350, 200-র উপরে স্ট্রাইক রেট। যখনই ভারতের টপ অর্ডারকে আপনি কলাপস করাই দিতে পারবেন বা অভিষেক শর্মা, শুভমান গিলের উইকেট নিয়ে নিতে পারবেন, ইন্ডিয়া সিরিয়াস প্রেশারে পড়বে। এটা হচ্ছে আমার অলওয়েজ, বাংলাদেশের সাথেও পড়েছে ইনফ্যাক্ট, ইন্ডিয়া সিরিয়াস প্রেশারে পড়বে। আপনি খেয়াল করে দেখেন, শাহিন আফ্রিদি পরপর 2 ম্যাচ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে 3টা করে উইকেট নিয়েছেন, ভারতের সঙ্গে 2 ম্যাচ 1টা উইকেট নিতে পারেননি। সো এরকম কিছু ইন্ডিভিজুয়াল ব্যাটেল আসলে ডিসাইড করে দেবে ফাইনালটা পাল্লা কোন দিকে ঝুঁকে পড়ছে। একই সঙ্গে আপনি কুলদীপের কথা যদি বলেন, আপনি লাস্ট ম্যাচটা চিন্তা করেন, পাকিস্তান আপনার 10 ওভার কত 91 করলো বোধহয়, 1 উইকেট হারিয়ে। পরবর্তী 42 বলে পাকিস্তান রান তুললো 38, 3 না 4 উইকেট হারিয়ে। এই যে কুলদীপের আপনার বল, কিংবা সে আপনার 10-এর কম এভারেজে 13টা উইকেট পেয়েছেন, এই জিনিসগুলো পাকিস্তানকে হ্যান্ডেল করতে হবে। আমি যে নাম্বারসগুলো বললাম, যে সিনারিওর কথা বললাম, এটা পাকিস্তানিরা খুব ভালো মতো জানে, সবাই জানে, আমি জানি, পাকিস্তানিরাও জানে। জিনিসটা হচ্ছে যে আপনি ইন্ডিয়ান টিমকে, ইন্ডিয়ান টপ অর্ডারকে কীভাবে আউট করার প্ল্যান করেন। যদি অভিষেক শর্মা দ্রুত আউট হয়ে যায়, শুভমান গিলকে আউট করে ফেলতে পারেন, সূর্যা ফর্মে নাই, সঞ্জু স্যামসন একদিন 4-এ, একদিন 5-এ, একদিন 8 নম্বরে ব্যাট করার সুযোগ পান না,
তিলক ভার্মা সেকেন্ড টপ স্কোরার 144-45 বোধহয় করেছেন। সো আপনি ইন্ডিয়ান মিডল অর্ডারকে একটা ভালো প্রেসারে ফেলতে পারবেন। টপ অর্ডার মানে আপনার টপ অর্ডারকে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিতেই হবে মাস্ট, এবং সেটা নতুন বলে, এবং সেটা নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, যেহেতু হারিস রৌফ শাহিন শাহ আফ্রিদি দুজনেরই গতি রয়েছেন। শাহিন শাহ আফ্রিদি রাইট হ্যান্ডারদের ব্যাটসম্যানদের এগেনস্টে খুব বেশি লিথাল, একই সঙ্গে হারিস রৌফ আপনার লেফট হ্যান্ডারের এগেনস্টে তার ভালো ট্র্যাক রেকর্ড আছে। তো সব মিলে আমার মনে হয় ইন্ডিয়া ফেভারিট, ডেফিনেটলি ফেভারিট, কোনো ডাউট নাই। কিন্তু পাকিস্তান ওই ক্যালকুলেটিভ ক্রিকেটটা যদি খেলতে পারে, ইন্ডিয়ান টপ অর্ডারকে যদি নতুন বলে ধাক্কা দিতে পারে, দেয়ার উইল বি এ সিরিয়াস ম্যাচ। ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে। পাকিস্তান টিমটা একটু দেখাতে চাই আপনাদেরকে, প্রবাবল একাদশ যারা এশিয়া কাপের ফাইনাল খেলবে। পাকিস্তান টিমটায় ডেফিনেটলি তাদের ক্যাপ্টেন্সি করছেন সালমান আগা, আবরার আহমেদ লেগি, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রৌফ, হাসান আলী কেন আছেন আমি আসলে বুঝতে পারছি না, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস এবং নওয়াজ রয়েছেন, খুব ভালো খেলছেন। শাহিন শাহ আফ্রিদির কথা দেব চৌধুরী বলছিলেন। সাইম আয়ুব আসলে বোলার নাকি ব্যাটার, এটাও একটা প্রশ্ন। রিয়াসাদের কাছে আসতে চাই, পাকিস্তান টিমটাকে বলা হচ্ছে তাদের ইতিহাসের যে কোনো টুর্নামেন্টে খেলা সবচেয়ে বাজে দল, যারা ব্যাটিং পারে না, ফিল্ডিং পারে না, বোলিং পারে না, তারপর বাংলাদেশকে হারাতে পারে। আপনার এই দলটার সম্ভাবনা কতটুকু দেখেন? আমি না আসলে এই দলের টু ভেরি অনেস্ট সম্ভাবনা দেখি না। মানে এটা হচ্ছে যদি থাকে না যে একটা গিভেন ডে পেয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, যে নেপাল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করে ফেলছে, আমার কাছে মনে হচ্ছে যে ইটস লাইক অনেকটা ওয়েস্ট ইন্ডিজের নেপালের মতো ম্যাচটা হবে। ফাইনালে চলে গেছে পাকিস্তান, মানে খুব অ্যাপ্রিসিয়েট করার দরকার নাই বা কারণও নেই, ওদের থেকে শ্রীলঙ্কা অনেক বেটার ক্রিকেট খেলেছে। শ্রীলঙ্কা দেখেন লাস্ট ম্যাচটা যেভাবে ইন্ডিয়ার একটা টেস্ট নিয়েছে, মানে এই অ্যাবিলিটি আমি মনে করি ইন্ডিয়ার রাইট নাও যে টিমটা খেলছে, এই অ্যাবিলিটি শ্রীলঙ্কা ছাড়া অন্য কোনো দলের আমি এই টুর্নামেন্টে অন্তত নাই, ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে পাকিস্তান কিন্তু মানে স্ট্রাগল করে ইয়ে করেছে, ইভেন এগেনস্ট শ্রীলঙ্কা তারা যে ম্যাচটা খেলেছে খুব বেশি কনভিন্সিং মনে হয় নাই কখনো, কিন্তু জিতে গেছে। বাংলাদেশের বিপক্ষে তারা জিতে গেছে, তারা নিজেরাই বলছে যে বাংলাদেশ তাদেরকে হেল্প করেছে। সো এরকম একটা দল এরকম মাইটি ইন্ডিয়ার এগেনস্টে গিয়ে তাও ফাইনালে, মানে বলা যায় না অস্ট্রেলিয়াও তো ইন্ডিয়াকে ফাইনালে হারা দিয়েছে 23 ওয়ার্ল্ড কাপে, তাই না, ডিফারেন্ট ফরম্যাটে, সেটা হতেই পারে। কিন্তু ওই অস্ট্রেলিয়া টিম অনেক বেটার ছিল এই পাকিস্তান টিম না, অবশ্যই। মানে ওই অস্ট্রেলিয়া টিম প্রথম 3টা ম্যাচ হারার পরে যেভাবে কামব্যাক করেছে, ঠিক আছে, সেটার সাথে তো এই পাকিস্তানের কম্পেয়ার করাটা কোনো কারণ নেই। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইভেন আপনি বোলিং ডিপার্টমেন্টও যদি বলেন, আপনি এখানটায় শাহিন শাহ আফ্রিদিকে আপনি যদি মানে তাদের মেইন পেসার, ডেফিনেটলি আপনি সেকেন্ড মেইন পেসারকে বা তার কোনো কারণে অফর্ম হয়ে গেলে, খারাপ করলে, কোনো ওভারে মার খেলে, ইন্ডিয়ার এগেনস্টে তো ভালো করেই নাই, শ্রীলঙ্কা বাংলাদেশের এগেনস্টে 6টা উইকেট পেয়েছে, ওই জায়গাটা কে আসলে ফুলফিল করবে আপনি কিন্তু কারো খুঁজে পাবেন না। সো এরকম একটা দল আপনি ইন্ডিয়া অপশনস অ্যান্ড অপশনস, টপ অর্ডার খুবই ভালো করেছে, মিডল অর্ডার পরীক্ষায় পড়ে খুব একটা ভালো করতে পারে নাই, মানে ভালো করবে না এরকমটাও না। আবার কিছু কিছু ক্ষেত্রে বড় ক্রিকেটাররা, আমরা ওই যে মহেন্দ্র সিং ধোনি আলোচনাটা করলাম, যে হয়তো অফ ফর্মে থাকে কিন্তু হুট করে এমন একটা বড় ম্যাচে খেলে দিতেই পারে, এবং ওই এটা ডিপেন্ড করে আসলে মেন্টালিটির উপর, আপনি কোন মেন্টালিটি বিলং করেন। বড় ক্রিকেটাররা, আইপিএল খেলা ক্রিকেটাররা এরকম আসলে তাদের তো প্লেয়ার আছে, পারফর্ম করতেই পারে। সো আমার কাছে মনে হয় যে কোনো সময় আসলে মোমেন্টাম পেয়ে যেতেই পারে, এবং পাওয়াটাই স্বাভাবিক। ইন্ডিয়ান ব্যাটারদেরকে নিয়ে আমি খুব বেশি টেন্সড হতে চাই না, বোলিং ডিপার্টমেন্ট অসম। এখানে একটা ব্যাপার আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তানের লাইন আপ থেকে কাউকে যদি স্পেসিফিক্যালি খুঁজে আপনার ড্রপ করতে হয়, দ্যাট ইজ দেয়ার ক্যাপ্টেন সালমান আলী আগা, এবং ক্যাপ্টেনকে তো বাদ দেওয়া যাবে। বাংলাদেশের ক্ষেত্রেও যদি ড্রপ করতে হয়, দ্যাট ইজ দ্য, আমার যেটা মনে হয় যে পাকিস্তান একটা জায়গাতে মিডল ওভারটার প্রপার ইউটিলাইজেশনের জন্য একটা জায়গা বোধহয় তারা বারবার মিস করে যাচ্ছে। নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, এই তিনজনকেই তারা 6, 7, 8 এরকম একটা জায়গায় খেলাচ্ছে, একদম নিচে নামায় দিয়েছে। সো এরা তিনজনই কিন্তু বেশ ভালো পাওয়ার হিটার, ইনক্লুডিং শাহিন শাহ আফ্রিদি। এখন কথা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি উইকেটে, আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলতেছি, শাহিন শাহ আফ্রিদি উইকেটে 10 বল থাকলে আপনার লাভ, নাকি 20 বল থাকলে আপনার লাভ? ফাহিম আশরাফ 10 বল খেললে 3 ছক্কা মারবে সেটা ভালো, নাকি 20 বল খেলে 5 ছক্কা মারবে সেটা ভালো? আমার যেটা মনে হয় যে এই পার্টিকুলার ম্যাচে যদি আপনি সম্ভাবনার হিসেব করেন, পাকিস্তানের সম্ভাবনা 20 ভাগের বেশি না ফাইনাল ম্যাচ জেতার ক্ষেত্রে। সো আপনি জানেন আপনি আন্ডারডগ, একটা রিস্ক বা একাধিক রিস্ক নেওয়া যেতেই পারে। আপনি মিডল ওভার যেহেতু পাকিস্তান ভালো করছে না, সেই জায়গাতে কুইক রানের জন্য 5-6টা 6-এর জন্য আপনি পাঠান না ফাহিম আশরাফের 5 নম্বরে বা 4 নম্বরে, আপনি পাঠান না নওয়াজকে 4 নম্বরে 5 নম্বরে, যে ভাবা তুমি 10 বল খেলো, 10 বলে 3টে 6 মেরে দিয়ে আসবা, ও আউট হইলো, আপনি ফাহিম আশরাফে পাঠান, একই কথা, 10 বল খেলো 3টে 6 মেরে দিয়ে আসবা। তখন যে ঘটনাটা হবে, 2-3টা পার্টিকুলার ওভারে যদি 30-35 রান এসে যায়, ম্যাচের সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমার মনে হয় যে পাকিস্তান খুব বেশি কনভেনশনাল ওয়েতে যাচ্ছে, যে হোটেল থেকে একটা টিম সেট আপ তারা নিয়ে আসে, যে ভাই এই অর্ডারেই আমার ব্যাটসম্যানরা ব্যাট করবে, এবং সেই অর্ডার ধরেই তারা
ব্যাটসম্যানদের পাঠাতে থাকে। আমার মনে হয় ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচে এই স্ট্র্যাটেজিতে গিয়ে তারা পার পাবে না। এখানে এমন কিছু করতে হবে যেটা ভারত এক্সপেক্ট করবে না, তাদেরকে চমকে দিতে হবে। রাইট, একটু সাইম আইয়ুবকে নিয়ে ছোট করে যদি বলতেন, লাস্ট 6টা ম্যাচে 4টা ডাক মেরেছেন, টানা 3টা ডাক রয়েছে, কিন্তু তাকে আপনি দল থেকে বার করতে পারছেন না, খুব ভালো বোলিং করে। মানে সাইম আইয়ুবের জীবনের তো গল্পটা খুব অদ্ভুত, খুবই অদ্ভুত। পাকিস্তান দলের ক্রিকেটার, সো পাকিস্তান দলের সাথে তো মিলিয়ে কিছু গল্প লিখতেই হবে। আমার কাছে মনে হয় সেই ট্র্যাকেই তিনি আছেন, যে কারণে তাকে দলে রাখা হয়েছে সেটা পারেন না, কিন্তু যেটা আসলে পারার কথা না সেটা আবার পারেন। সো আমার কাছে মনে হয় কি এটা একটা দলের জন্য কিন্তু একটা প্রবলেম আমি মনে করি, কারণ আপনি যাকে এক্সপেক্ট করছেন ওই একটা পার্টিকুলার জায়গায়, ওটা তো আপনি ছেড়ে দিয়ে রেখেছেন নাকি কোথায় ব্যাট করবে, সেখানটা যদি পারফর্ম করতে না পারে, যেটা এক্সপেক্ট করতেছেন বোলিং করছে ভালো, ঠিক আছে, আপনাকে তো কাউকে না কাউকে ওই জায়গাটা ফিল আপ করতে হবে, সেটাও আবার আপনি পারছেন না। সো আমার কাছে মনে হয় এটা আসলে কোনো আইডিয়াল ব্যাপার না। যে কাজটা আমার, সেই কাজটা যদি ঠিকভাবে করতে পারি, দেন যা করব সেটা বোনাস। মানে হ্যাঁ, ঠিক আছে, মানে যে কাজটা তার আসলে পার্ট টাইম করার কথা ওটাকে তিনি ফুল টাইম। আমরা সুপার 4 এর পয়েন্ট টেবিলটা দেখছি, আসলে নতুন করে দেখার কিছু নাই। বাংলাদেশকে দেখে বারবার খারাপ লাগছে, মানে এত কাছে তবু এত দূরে, মানে ফাইনালটা তো হাত ছোঁয়া দূরত্বে ছিল। এইভাবে কলাপস করা, যেভাবে সবাই ব্যাট করেছে, মানে এখনো তো আমার খারাপ লাগছে, এখনো বলতে কি খারাপ লাগছে যে যেভাবে বাংলাদেশ হেরেছে, ইটস আনবিলিভেবল। তো এইটা কি প্লেয়াররা ফিল করে না? মানে সামনে একটা সিরিজ রয়েছে আফগানিস্তানের সাথে, তার আগে এই ট্রমা থেকে বের হওয়ার উত্তরণের উপায় কি? প্রথম কথা হচ্ছে যে আপনার ট্রমাটা তখনই হবে যখন আপনি ফিল করবেন। আপনি ফিল না করলে কোনো ট্রমা নাই, এভরিথিং ইজ ফাইন। আপনি তখন যে কোনো কিছুই খুব স্বাভাবিকভাবে নিতে পারবেন, এবং আমি পার্সোনালি ফিল করি স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। স্বাভাবিকভাবেই নেওয়া উচিত এই জন্য যে আপনার সামনে যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলো তো ইম্পর্টেন্ট, এগুলোতে ভালো পারফর্ম করতে হবে। আমি যে জায়গাটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি বা মনে করি সেটা হচ্ছে যে হোম সিরিজ যেগুলো হবে, আপনি বাংলাদেশের প্রিভিয়াস 7-8 বছরে যে প্লেয়ারদের দেখেছেন এবং এখন যাদের দেখছেন, ধরেন জাকিরের জায়গায় কিংবা নাম্বার 4-এ কিংবা তানজিদ তামিমের জায়গায়, যিনি প্রত্যেকটা আইসিসি ইভেন্ট এবং এসিসি ইভেন্টে প্রুভেন ফেলিয়ার, প্রুভেন ফ্লপ, এই জায়গাগুলোতে আপনার বেস্ট পসিবল ব্যাকআপ অপশন ভবিষ্যতের জন্য আপনি কাদের চিন্তা করছেন? ইভেন ইফ সে এ টিমের প্লেয়ার বা এইচপি টিমের প্লেয়ার, যখন কোনো হোম সিরিজ হবে পার্টিকুলার ফরম্যাটে, এই প্লেয়ারদের বোধহয় এখন খুব ভালোভাবে বাজিয়ে দেখার সময় হয়েছে। কারণ আপনি বড় দলগুলো দেখেন, তারা বাইল্যাটারাল সিরিজগুলোকে এখন কিন্তু আর খুব বেশি যে পাত্তা দিচ্ছে ব্যাপারটা ওইরকম না। সিরিজ হেরে গেলেও তাদের কিছু যায় আসে না, কিন্তু ওই জায়গাগুলোতে তারা প্রবেবল রিপ্লেসমেন্ট বাজিয়ে দেখছে। এই যে এক্সপেরিমেন্টাল জায়গাগুলো, আপনার প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, আপনি তানজিদ তামিমকে 2023 ওয়ার্ল্ড কাপে নিয়ে নামিয়ে দেবেন, এটার চাইতে জিম্বাবুয়ের এগেইনস্টে যদি 3টা ওয়ানডে খেলান কিংবা নেদারল্যান্ডসের সঙ্গে 3টা T20 কোনো নতুন প্লেয়ারকে খেলান ওপেনিং স্লটে, এটা আপনার নিজেদের জন্য, আই মিন ক্রিকেট বোর্ডের জন্য একটা চ্যালেঞ্জ, ওই প্লেয়ারকে বাজিয়ে দেখার একটা দারুণ সম্ভাবনা। সো আপনি এমন একটা টিম নিয়ে গেছেন যেটা এশিয়া কাপ খেলেছে, সেটা আফগানিস্তানের এগেইনস্টে খেলবে, এটা যেতে দেন। এরপর থেকে যতগুলো হোম সিরিজ আছে, আমার মনে হয় যে বিকল্প প্লেয়ার বা ব্যাকআপ প্লেয়ার, পার্টিকুলার নাম্বার বা পার্টিকুলার জায়গায় যিনি খেলবেন, তাকে ডেফিনেটলি বাজিয়ে দেখতে হবে। নইলে এরকম ঘটনা বারবারই ঘটতে থাকবে। কেন আমি কথাটা বললাম? প্লেয়ারদের মাথায় ওই ব্যাপারটা থাকে যে আমার রিপ্লেসমেন্টকে, বাংলাদেশ ক্রিকেটে খুব পরীক্ষিত একটা কথা আছে যে পারফর্ম করে বেশিরভাগ প্লেয়ার দলে ঢোকে না। একজন খারাপ খেললে তার চেয়ে একটু কম খারাপ যিনি আছেন, বাইরে বসে আছেন, কোথাও কিছু করেননি, তাকে নিয়ে দলে ঢুকিয়ে দেওয়া হয়। এই ঘটনা আমরা গত 10 বছরে দেখেছি। এবং বাইল্যাটারাল সিরিজগুলোতে, হোম সিরিজে স্পেসিফিক্যালি যদি নতুন প্লেয়ারদের সুযোগ না দেওয়া হয়, এই ঘটনা আগামীতেও দেখব। রাইট, ডিবিসি খেলার দুনিয়ায় দেব চৌধুরী এবং রিয়াসাদ আজিম রয়েছেন। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে। স্বাগত আরেকবার, দেখছেন ডিবিসি খেলার দুনিয়ার সাথে রয়েছে আমি তাইব অনন্ত। আমার সাথে খুবই হ্যান্ডসাম দুজন মানুষ রয়েছেন, খুবই জনপ্রিয়, পপুলার, যাদেরকে নিয়ে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতে গেলে খুব বিপত্তি হয়। আপনাদের ভক্তরা সবসময় ক্রিকেট নিয়ে আপনাদের কাছে জানতে চায়, আচ্ছা কেন তামিম খেললেন, কেন ইমন খেললেন, কেন সাইফ না খেললে কী হতো? এগুলো তো আপনারা নিত্য নৈমিত্তিক ফেস করেন। তা আমিও একটু ভক্ত হিসেবে জিজ্ঞেস করছি, শুরু করি রিয়াসাদকে দিয়ে। আসলে তামিম জিতবে না বুলবুল জিতবে নির্বাচন? কে জিতবেন আসলে? জেতা হারা তো হয় যখন কম্পিটিশন হয়, যখন আপনি একটা রেসের মধ্যে গেছেন। তো আপনি বললেন যে আমরা রেস করব, আজকে দেখা যাবে যে কে জিতে, ঠিক আছে, ফেয়ার যেন হয় রেসটা, আমি যে ট্র্যাকে দৌড়াবো তার ট্র্যাকটা আমার ট্র্যাকটা যেন একই রকমভাবে তৈরি করা হয়, পিচ্ছিল যেন না হয়, কেউ যেন পানি দিয়ে না রাখে। কিন্তু পরবর্তীতে ধরেন আপনারা মিউচুয়াল করছেন, রাতের আধারে আপনারা মিটিং করছেন, আমি অমুক পাবো, অমুক নেবো, আপনি অমুক পাবেন, অমুক নেবেন, কিন্তু রেস থাকলো না। মিটিং হয়ে গেছে, মিটিং সিটিং হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, এবং এগুলো একটা এক্সাইটমেন্ট, এগুলো কিন্তু একটা মানে অভ্যাসের মতো, যে আপনি ধরেন প্রতিদিন রাতে গভীর রাতে মিটিং করছেন, হ্যাঁ, এটা ব্যাপার তৈরি হয়, ঠিক আছে। এটা অনেকটা ধরেন মাদকে মন্ত্রমুগ্ধ হওয়ার মতো, এগুলো গল্পে পড়েছি হুমায়ুন আহমেদের। তো এটাও একটা সাসপেন্স, যে গভীর রাতে মিটিং করলাম, ফজরের সময় বাসায় গিয়ে আর বলো না,
কালকে থেকে এই মিটিং করবো না, বুকে গিয়ে বললাম, এরকম একটা ভাব নিলাম। হ্যাঁ, এগুলো একটা ব্যাপার স্যাপার আছে, বুঝছেন? তো এই মিটিংগুলো চলছে, এবং এই মিটিংগুলোর রেজাল্ট যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি ইলেকশন হয়তো নামে হবে কিন্তু কামে হবে না। আচ্ছা, দেবচৌধুরী কিছু অ্যাড করবেন নির্বাচন নিয়ে? নির্বাচনের যে নামগুলো আমরা পরিচালক পদে শুনতে পাচ্ছি, এখানে হয়তো ইয়াং এনার্জেটিক ব্লাড আছেন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, এরকম দের আর সো মেনি পিপল। এবং এর সঙ্গে যে ব্যাপারটা আমার কাছে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়, এই নামগুলোর মধ্যে শিক্ষা আছে, প্রজ্ঞা নাই, এবং একই সঙ্গে অভিজ্ঞতার একটা বড় অভাব রয়েছে। কারণ ক্রিকেট বোর্ডে ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় খুব ক্রাঞ্চ কিছু সিচুয়েশন তৈরি হয়। ক্রিকেট বোর্ড মানে তো শুধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, বিপিএল আর এনসিএল চালানো না, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের একটা ব্যাপার আছে, খুব ক্রুশাল পয়েন্টগুলোতে ডিসিশন মেকিংয়ের ব্যাপার আছে। সো ওই অভিজ্ঞতা এবং প্রজ্ঞার একটা অভাব বোধ হয় এই বোর্ডে সংশ্লিষ্ট যারা, রিয়াসাত যেভাবে বলল যে মোটামুটি নেগোসিয়েশন হয়ে গেছে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা পড়ছি, সেটা যদি হয়ে থাকে এবং যে নামগুলো সামনে আসছে, এই নামগুলোর মধ্যে অভিজ্ঞতা এবং প্রজ্ঞার যথেষ্ট অভাব। আপনি সংগঠক কম দেখেন কিনা ওভারঅল যারা মনোনয়ন নিয়ে? আমি সেটাই বললাম যে পরীক্ষিত সংগঠক বলতে আমরা যেটা বুঝি, তারা কাজ কি করবেন সেটা তো সময়ে বলবে, তাদের কাজের মানে তাদের যে প্রকাশ কাজের মাধ্যমে সেটা মানে আমরা বুঝবো। কিন্তু যে নামগুলো সামনে আসছে, এই নামগুলোর মধ্যে অভিজ্ঞতা এবং প্রজ্ঞার অভাব রয়েছে, যেটা লং রানে ক্রিকেট বোর্ডকে হয়তো ভোগাতে পারে, যেটা বলছেন দেব। রিয়াসাত, আপনি বলছিলেন যে রাতের আধারে মিটিং হচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, কিন্তু তামিমের তো অনেক অভিযোগ রয়েছে যে ফেয়ার ইলেকশনটা হচ্ছে না, সেটার সাথেও কি আপনি অ্যাগ্রি করেন কিনা? না, এখন ধরেন যিনি অভিযোগকারী তিনি যদি আবার তাদের সাথে মিটিং করে একটা, আমরা যেটা পত্রিকায় দেখছি, নিউজে দেখছি, জানছি যে একটা সেটেলমেন্টে চলে যান, তাহলে তো আমার ওই অভিযোগটা সম্পর্কে আমি কনভিন্স না। মানে আই লাইক হিম ভেরি মাচ, এটা নিয়ে কোনো ডাউট নেই তামিম ইকবালকে। কিন্তু একটা দিন শেষে আপনি যে কথাটা বললেন, আপনি নিশ্চয়ই যে ব্যাপার নিয়ে প্রশ্ন তুলছেন তাদের সাথে আপনি মিউচুয়াল হবেন না। আপনি বরং কী করবেন, যে ফেয়ার ইলেকশন এনশিওর করো, আমি জিতে দেখাবো, অথবা আমি যদি পরাজিত হই, ইলেকশন যদি ফেয়ার না হয় সেটা জাতি দেখবে। কিন্তু আপনি মিউচুয়াল করছেন, যারা ফেয়ার করতে দিচ্ছে না তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, যে কারণেই হোক না কেন, ইটস নট সাপোর্টেবল। না, হাইপোথেটিক্যালি এমনও তো হতে পারে রিয়াসাত যে তাকে বাধ্য করা হয়েছে মিউচুয়াল। বাধ্য হওয়ার কিছু নেই, তামিম ইকবাল ছোট বাচ্চা না। যদি হয়, মানে যদি মিউচুয়াল হয়, তাহলে বাধ্য হওয়ার কোনো কিছু নেই। তামিম ইকবাল ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে ন্যাশনাল টিমের, এর থেকে বড় তো নিশ্চয়ই বিসিবি ইলেকশন না, কারণ তার পুরো ইন্টার ক্যারিয়ারে সে ক্রিকেটটাই খেলেছে, ঠিক না? দেব চৌধুরী কতটুকু একমত হবে আমি জানি না। সেটা হচ্ছে যে তামিমের যে রোলটা ছিল পুরো বিসিবি ইলেকশনকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে, তার ওয়ে হি স্পোক, আমার মনে হয় যে লাস্ট 2 ডেজে তামিম বোধ হয় মানে তার জায়গা থেকে অনেকখানি ছাড় দিয়েছেন। এখন এই ছাড়টা দেয়া তামিমের ঠিক হয়েছে কিনা, এটা সময় আসলে উত্তর দেবে, এটা আমরা উত্তর দিতে পারবো না। এবং আমি বিশ্বাস করি যে তামিম ইকবাল যদি বোর্ডে আসেন, হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট টু লাইট আপ দ্য বাংলাদেশ ক্রিকেট, এবং সেটা আসলে প্রত্যাশা থাকবে। কিন্তু ইলেকশনের যে ব্যাপারটা, ইলেকশনের যে চার্মটা, যে 2 পক্ষ 3 পক্ষ, সেই চার্মটা বোধহয় আসলে সেভাবে থাকছে না। কেননা নেগোসিয়েশন যখন হয়ে যাবে বা যখন 2 পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়ে যাবে, তখন আর সেটা ইলেকশন থাকে না। রিয়াসাত, কিন্তু দিন শেষে দুজনই তো বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, এবং দুজনই বোর্ডে আসলে বোর্ডের ভালো হবে এমন অনেকেও বলছেন। তারা মিলেমিশে কাজ করলে কি আসলে আমাদের ক্রিকেটের জন্য বেটার কিনা? না, আমার কথা হচ্ছে মিলেমিশে কাজ করা নিয়ে কিন্তু আমরা বিরোধিতা করছি না। মিলেমিশে কাজ করার ক্ষেত্রে সমস্যা বা ফেয়ার হচ্ছে না, এটা কিন্তু তাদেরই অভিযোগ। এই অভিযোগ কিন্তু তাইবন্ধ দেব চৌধুরী, রিয়াসাত আজিমের না। সো আপনি অভিযোগ করলেন, তার মানে জিনিসটা ফেয়ার হচ্ছে না, আবার আপনি আমার সাথে মিলে গেলেন, তখন কি সেটা ফেয়ার হচ্ছে কিনা? মানে আপনি যদি একটা প্যানেল বানায় ফেলেন 10 জন 12 জন 14 জনে, তার মানে কি বাকি যারা আসার কথা তারা কিন্তু সেখানটা সাহসও করবে না। এবং ভালো ক্রিকেটার হইলেই আপনি যে বিশাল সংগঠক হয়ে যাবেন তাও কিন্তু না। মানে আমি কি বলবো, আপনি অন্যভাবে নিয়েন না। সাবির হোসেন চৌধুরীরা যে সময় সংগঠক ছিলেন, সেই সময় বাংলাদেশের ক্রিকেটে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনসগুলো হয়েছে। আপনি টেস্ট স্ট্যাটাস পেয়েছেন, আপনি আইসিসি ট্রফি জিতেছেন, আপনি ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো খেলেছেন, তাই না? এবং সাবির হোসেন চৌধুরী ক্রিকেট খেলতো, পলিটিক্স আপনি ভুলে যান, ঠিক না? সো কিছু কিছু ব্যাপার রয়েছে যে জায়গাটায় আসলে আলটিমেটলি যে আপনি বিশাল সংগঠক হওয়ার জন্য বিশাল ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সেটাও গুরুত্বপূর্ণ না, আবার আপনি অনেক বড় ক্রিকেটার না দেখে আপনি ভালো সংগঠক হইতে পারবেন না তাও না। সো আমার কাছে যেটা মনে হয় যে এখানটায় হেলদি কম্পিটিশন হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেবদা যেটা বলো যে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে আমরা অনেককেই দেখছি যারা আসলে প্রসিদ্ধ সংগঠক না, যারা প্রমাণিত না। সো আপনি প্রমাণিত হওয়ার জন্য আপনি যদি একটা কোচিং কোর্সও করেন, আপনাকে লেভেল 1 থেকে শুরু হতে লেভেল 3 গিয়ে ডাইরেক্টলি আপনি করতে পারবেন না। সো কিছু হিসাব রয়েছে। তো আপনি হয়তো একটা দুটো ছোট ক্লাব চালাইছেন, আপনি কি এনসিএল চালাইছেন? আপনি প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে কখনো জড়িত ছিলেন? সংগঠক হিসেবে আমি বলি, লিস্টে ক্রিকেটের সাথে আপনি জড়িত ছিলেন? তো আপনি কোনো কিছুই করেন না, আপনি জাতীয় মানে ক্রিকেট বা ন্যাশনাল ক্রিকেটের সাথে আপনি ইনভলভ করছেন নিজেকে,
এবং পথটা খুব সহজ, পথটা খুবই সহজ, যে ভাগাভাগি করে নিলাম, ওরে 4টা দিলাম, আমি 3টা নিলাম, ঠিক আছে আসো আমরা বসে বিসিবির কমিটি বানাই। এত সহজ যদি হয়ে যায় তাহলে তো ভাই যারা ক্লাব চালায় পোর খাওয়া, বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কমপ্লেন করতে পারেন আপনি, কিন্তু সংগঠকরা গাটের টাকা খরচ করেই বাংলাদেশের প্রিমিয়ার লিগ যে হয় টাকাটা খরচ করে ইয়ে করে। উনি যে কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানকারও কিন্তু একটা দল রয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন টিম একটা সময় ছিল, রাইট? সো ওই টাকাটা কোথার থেকে আসতো? স্পন্সর থেকে নিশ্চয়ই আসতো না। তো আপনাকে তো মূল্যায়ন করতে হবে। বিসিবিতে আপনি ঠাঁই পাবেন না, আপনি কেন ভাই ক্রিকেটে খরচ করবেন? দেব, তামিম বুলবুল এই নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি। আমরা যদিও আমির ইসলাম বুলবুলের কাছ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এগুলোতে খুব একটা পাইনি, কিন্তু ক্রীড়া উপদেষ্টা এমন অনেক কিছুই বলেছেন যেটা নিয়ে তামিমের হয়তো দ্বিমত থাকতে পারে। তামিম ওপেনলি অনেক কিছু বলছেন। একটা কাদা ছোড়াছুরির ব্যাপার তো আছেই, এটা তো বাংলাদেশের ক্রিকেটের জন্য ওভারঅল খুব ভালো হলো না। দেখেন, কাদা ছোড়াছুরির যে ব্যাপারটা আপনি বলছেন এটা প্রত্যাশিত ছিল। বাংলাদেশের যে কোনো টাইপের ইলেকশনে আমরা দেখে আসছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটে। ভোটার তালিকা ম্যানিপুলেট করা, এ বলবে ও ঠিক করে নাই, ও বলবে ওর ভোটার তালিকায় 5টা ভুয়া ভোট আছে, এই ঘটনাগুলো মানে আছে। জিনিস যেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে ক্রিকেট বোর্ড সম্পর্কে যে মেসেজটা গেল, খেলাটা কার জন্য? খেলাটা তো ক্রিকেট বোর্ডের জন্য, সাধারণ মানুষের জন্যই তো। তো তাদের কাছে যে মেসেজটা গেল যে ক্রিকেট বোর্ডে যারা আসছেন বা যারা আসবেন এরা আসলে সত্যিকার অর্থে ক্রিকেটের চাইতে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে বোধহয় বেশি চিন্তা করেন। একই সঙ্গে ক্রিকেট বোর্ডটা অনেকের জন্য নিজের প্রায়োরিটি সেট করার জায়গা, নিজের স্ট্যাটাস দেখানোর জায়গা, এবং ক্রিকেট বোর্ডে আমি আছি, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, ক্রিকেট পাওয়ার এক্সারসাইজ করার জায়গা, অনেকটা পাওয়ার এক্সারসাইজ করার জায়গা। এবং একই সঙ্গে আপনি হিসেব করে দেখবেন যে ক্রিকেট বোর্ড বাংলাদেশে প্রচারেই প্রসার যে নীতিটা আছে, ক্রিকেট বোর্ডে আসলে ওই প্রচারটা খুব ভালো হয়। আপনি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, আপনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, আপনি ফিনান্স কমিটির চেয়ারম্যান, গণমাধ্যম আপনার পেছনে যাচ্ছে, আপনি নিয়মিত বক্তব্য দিচ্ছেন, আপনার বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি, মানে আপনার মিডিয়া হাইপটাও প্রচণ্ড রকম থাকে, যেটা হয়তো অনেকের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করে, অনেকের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। সো ক্রিকেট বোর্ডটা এখন হয়ে গেছে লং রান, অনেক দিন ধরে, এরা 10, 12, 15 বছর ধরেই, যে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এখানে মূল বিষয় হয়ে দাঁড়ায়, যেখানে ক্রিকেটটাই সবচেয়ে গৌণ মানে বিভিন্ন সময় হয়ে যায়। জি, এশিয়া কাপের ফাইনালে আই এম প্রিটি শিওর যে আপনারা আসলে কাকে এগিয়ে রাখবেন এটা জিজ্ঞেস করার কিছু নেই। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শুরু হচ্ছে সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে। রিয়াসাত, টি20 সিরিজে লিটন খেলবেন কিনা আমরা জানি না। 3 ম্যাচের সিরিজ খেলবেন না হয়তো। 3 ম্যাচের সিরিজে রেজাল্টটা কি হবে? আমি বাংলাদেশে ফরে যাব। বাংলাদেশ বাইলেটারাল সিরিজগুলোতে তুলনামূলকভাবে ভালো করছে। আমরা যদি লাস্ট 3টা সিরিজে দেখি বাংলাদেশ ভালো করেছে, এবং এই বাইলেটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে কম প্রেসার। 2-1 ফর বাংলাদেশ। হ্যাঁ, 2-1 বাংলাদেশ জিতবে, আই হোপ সো। 3-0 হলেও হতে পারে, মানে চান্স কম। 3-0 উইদাউট লিটন, উইদাউট লিটন আমি আই এম হোপফুল। দেব চৌধুরী, ফর আফগানিস্তান, ওই কন্ডিশনে আপনার আফগানিস্তান শুড বি ফেভারিট বাংলাদেশের এগেইনস্টে, এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে পেয়ে একটা দেখিয়ে দেওয়ার প্রবণতা কাজ করবে, যে ওয়ার্ল্ডকে তারা দেখাবে যে আফগানিস্তান যে হেরেছে সেটা আসলে ফ্লুক ছিল, আমরা বেটার টিম। সো আই উইল গো ফর 2-1 অন বিহাফ অফ আফগানিস্তান। 2-1 ফর আফগানিস্তান। থ্যাংক ইউ সো মাচ রিয়াসাত, দেব চৌধুরী ফর বিং হিয়ার। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল আমার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।